স্বাগতম সবাইকে এসএসসি অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়রের পক্ষ থেকে। আজকে বায়োলজি ক্লাসের প্রথম ক্লাস এবং আপাতত আমার 2025 সালের শেষ ক্লাস। এটা আজকে বায়োলজি ক্লাস দিয়ে আমি আপাতত আমার অনলাইন কার্যক্রম বন্ধ রাখবো, অর্থাৎ ভিডিও তৈরি বন্ধ রাখবো। মূলত জীববিজ্ঞান ক্লাসটা আমি আজকেই প্রথম, যতদিন এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আজকেই প্রথম বায়োলজি ক্লাস। কারণ একটা বায়োলজি ক্লাস নিতে গেলে অনেক টাইম লাগে, কারণ এখানে অনেক তথ্য। বাট আজকেই কি মন চালো বায়োলজি নিতে চাইলাম, তাই আজকে বায়োলজি ক্লাস নিতে এলাম। বায়োলজি ক্লাসে আজকে আমরা আলোচনা করব মানব হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র। মানব হৃদযন্ত্র নিয়ে আলোচনা করলে প্রথমেই দেখা যায় একটি মোচা আকৃতির অংশ। মোচা আকৃতির এই উপরের অংশটাকে বলা হয় ভিত্তি বা বেস এবং নিচের অংশটাকে বলা হয় অ্যাপেক্স। এটা একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের উপরের অংশ অর্থাৎ যে প্রশস্ত যে অংশটুকু থাকে সেটাকে বলা হচ্ছে বেস, এবং নিচে এই কোণাকার বা মোচা আকৃতির ন্যায় অংশকে বলা হচ্ছে অ্যাপেক্স। হৃৎপিণ্ড মানব স্টেনাম অর্থাৎ বক্ষ দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত ত্রিকোণার একটা মোচা আকৃতির অংশ। এটি আমাদের আয়ুষ্কালের প্রতি সময় অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভেন্ট্রিকল 155 মিলিয়ন রক্ত পাম্প করে। আয়ুষ্কালের 155 মিলিয়ন রক্ত অর্থাৎ ভেন্ট্রিকল, এবং গড়ে 2400 মিলিয়ন বার পাম্প করে। 2400 মিলিয়ন বার পাম্প হয় এই হৃৎপিণ্ড জীবন দশায়। হৃৎপিণ্ডের পর্দার নাম বলা হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা গঠিত। এই পেরিকার্ডিয়াম পর্দার ভাগ আছে, যথা এপিকার্ডিয়াম, 2 মায়োকার্ডিয়াম, 3 এন্ডোকার্ডিয়াম। এই হলো হৃৎপিণ্ডের পর্দার ভাগ বা হৃৎপিণ্ডের যে ভাগগুলো। এপিকার্ডিয়াম যোজক টিস্যু দ্বারা গঠিত। এটি সব থেকে বাইরের স্তর। এই অংশে চর্বি বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। মায়োকার্ডিয়াম মূলত আমাদের যে হৃদস্পন্দন চলে সে হৃদস্পন্দনের ক্রিয়া কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের প্রাচীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গাণু। পাম্প ক্রিয়া সম্পাদন করে। এন্ডোকার্ডিয়ামও যোজক টিস্যু দ্বারা গঠিত এবং এটি ভিতরের টিস্যু, সব থেকে ভেতরের টিস্যু। এই হলো হৃৎপিণ্ডের জেনারেল কথাবার্তা। হৃৎপিণ্ডের দুটি প্রাচীরে সেরাস ফ্লুইড থাকে। সেরাস ফ্লুইড যাতে হৃৎপিণ্ড পাম্পের সময়
কোনো সমস্যা না হয়, অর্থাৎ ঘর্ষণ না হয়, সেই ক্ষেত্রে কাজ করে। হৃৎপিণ্ড নিয়ে আশা করি এতটুকু কমপ্লিট সবার। হৃৎপিণ্ড নিয়ে মানে বেসিক আলোচনা নিয়ে এতটুকু পর্যন্তই ঠিক। এবার আসবো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি। মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি। এই প্রকোষ্ঠ চারটি কি কি? প্রকোষ্ঠ চারটি: অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এই হলো হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ বা চেম্বার যাকে বলা হচ্ছে। এই চেম্বারে প্রত্যেকটি কিন্তু নির্দিষ্ট ঢাকনা বা হুড প্রকোষ্ঠ দ্বারা আবৃত থাকে। এখন আমরা ছোটবেলা থেকে 9-10 থেকেই এই প্রকোষ্ঠগুলো নিয়ে বিস্তৃত পড়াশোনা করছি। আমি আপাতত একটু কিছু দেখাই প্রকোষ্ঠগুলো নিয়ে, কারণ এই প্রকোষ্ঠগুলো নিয়ে মূলত পড়া হবে আজকে। প্রকোষ্ঠগুলো ভালোভাবে জানলেই সব হয়ে যাবে, মানে প্রত্যেকটা সিকোয়েন্স হয়ে যাবে যা পড়া আছে। ঠিক আছে, ঠিক আছে। হৃৎপিণ্ডের ছবি আঁকাবো না, হৃৎপিণ্ড জাস্ট একটা বেসিক একটা চিত্র আঁকাই, চেম্বার মতো। সব থেকে বোঝার বিষয় যেটা আমি এখন আঁকাতে যাচ্ছি। আপাতত 10 থেকে 15 মিনিট এই ভিডিওটার এতটুকু অংশ ডিআইভি লিখলাম, ডিফারেন্স। এই এতটুক দেখলে আপাতত প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। এটা একটা বেসিক চিত্র হৃৎপিণ্ড। ফিগার হিউম্যান হার্ট। ঠিক আছে, প্রথমে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের ভিতরে, অর্থাৎ বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকুলারের মাঝখানে এখানে বাইকাসপিড বা মাইট্রাল ভালভ বা দ্বিস্তরী কপাটিকা থাকে। মাইট্রাল ভালভ এবং দ্বিস্তরী, আমি দ্বিস্তরটা ভালো করে দিই। এটা স্তর 1 এবং এটা স্তর 2, 1-2 স্তর। এবং রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে ত্রিস্তরী পর্দা থাকে বা কপাটিকা থাকে, এই 3 স্তর। এটাকে কি বলা হচ্ছে? ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কপাটিকা বা ভালভ যেটাকে বলা হয়। এখন তাহলে আমি কি লিখতে পারছি? লিখনিতে লিখতে পাচ্ছি, বৈশিষ্ট্যতে লিখতে পাচ্ছি। 1, বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের মাঝে দ্বিস্তরী কপাটিকা বা পর্দা, যেটাই লিখেন কপাটিকা বিদ্যমান। আর ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের মাঝে ত্রিস্তরী কপাটিকা বিদ্যমান। ঠিক আছে, এখন কপাটিকার সাথে এটা কপাটিকার প্রাচীর, অর্থাৎ করোটি প্রাচীর, করোটিকা যেটাকে বলছি আমি, সাপোজ করোটিকা প্রাচীর, এটা এর উপরের স্তরে রাইট অ্যাট্রিয়াম সবসময় কার্বন ডাই অক্সাইড রক্ত সঞ্চয় রাখবে। এটা সুপ্রিয়র ভেনা কোবা, সরি, আচ্ছা হলো।
সুপিরিয়র ভেনা কোভা সুপিরিয়র ভেনা কোভা এবং ইনফিরিয়র ভেনা কোভা। সুপিরিয়র ভেনা কোভা সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কপাটিকা এবং ঊর্ধ্ব মহাশিরা, এটাকে ঊর্ধ্ব মহাশিরা বলে, সুপিরিয়র ভেনা কোভা বা ঊর্ধ্ব মহাশিরা মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। একইভাবে ইনফিরিয়র ভেনা কোভা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এই রাইট অ্যাট্রিয়াম এই সময় অবশ্যই সংকুচিত অবস্থায় থাকবে। সংকুচিত অবস্থায় থাকার ফলে এর ভেতরে রক্ত আসবে সারা দেহ থেকে, এবং এটি যখনই প্রসারিত হবে এই ভালভ কবাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কবাটিকা আছে। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কবাটিকা। রাইট অ্যাট্রিয়ামের সংকোচন হওয়ার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করার সাথে সাথে এবং একই সাথে এখানে পালমোনারি ফুসফুস থাকবে অবশ্যই। ফুসফুস ফুসফুস লাংস, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। এখানে আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে এবং লেফট অ্যাট্রিয়াম এই সময় অবশ্যই প্রসারণশীল অবস্থায় ছিল, এবং লেফট অ্যাট্রিয়ামের সংকোচন ঘটার সাথে সাথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে। এখন লেফট অ্যাট্রিয়ামও অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে রাইট ভেন্ট্রিকল আছে। এখন এই রাইট ভেন্ট্রিকলে পালমোনারি ধমনীর উৎপত্তি ঘটবে। পালমোনারি ধমনী থেকে সোজা ফুসফুসে চলে যাবে। এখানে পালমোনারি ধমনী উৎপত্তি ঘটবে। পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বা মহাশিরা সৃষ্টি ঘটবে, এবং এই অ্যাওর্টা বা মহাধমনীর সৃষ্টি হবে, যার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে প্রবাহিত হবে। এটা হলো মানব হৃৎপিণ্ডের বেসিক অ্যাট্রিয়াম। এতটুকু বুঝলে অল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল বুঝলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে লিখি তাইলে। ঠিক আছে, এবার আমরা কপাটিকা দেখব। কপাটিকা সমূহ দেখার আগে আমাদের পূর্বের স্লাইড কিছু মনে রাখতে হবে। যেমন অ্যাওর্টা বা মহাধমনী সৃষ্টি হয় বাম ভেন্ট্রিকলে। পালমোনারি ধমনী সৃষ্টি হয় রাইট ভেন্ট্রিকলে। ঠিক আছে, এখন আমরা প্রথমে দেখব মাইট্রাল কপাটিকা। এটা সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
মাইটাল কবাটিকা বা দ্বিস্তরী কবাটিকা। এটা কোন পাশে থাকবে? দ্বিস্তরী কবাটিকাকে কি বলা হচ্ছে? বাইকাসপিড কবাটিকা। বাইকাসপিড কবাটিকা। এটা বাম সাইডে থাকবে, অর্থাৎ বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে। এবার যদি আসি ত্রিস্তরী কবাটিকা। ত্রিস্তরী কবাটিকা ডান সাইডে থাকবে, ডান সাইডে। এদের ডান সাইড মানে ডান অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে থাকবে। এদের স্বাভাবিক কাঠামো যদি বলা হয়, এটা হবে ত্রিস্তরী কাঠামো এবং বাইকাসপিড হবে দ্বিস্তরী কাঠামো। এবার আসি অ্যাওর্টিক কবাটিকা। অ্যাওর্টিক কবাটিকা কি হবে? অ্যাওর্টা সৃষ্টি হয়েছে কোথায়? বাম ভেন্ট্রিকলে, অর্থাৎ বাম ভেন্ট্রিকল ও অ্যাওর্টার সংযোগস্থলে অবস্থিত হবে। অ্যাওর্টার সংযোগস্থলে। এটার কাঠামো হবে সেমিলুনার বা অর্ধচন্দ্রাকার। সেমিলুনার বা অর্ধচন্দ্রাকার কপাটিকা। এবার আসি ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা হবে ইনফিরিয়র ভেনা কভা এবং সুপিরিয়র ভেনা কভা। সরি ইনফিরিয়র ভেনা কভা। ইনফিরিয়র ভেনা কভা মানে হচ্ছে শিরা। ইনফিরিয়র ও সুপিরিয়র ভেনা, সুপিরিয়র হবে না, সরি, ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে। এটাও সেমিলুনার কপাটিকা। এবার আসি পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা, পালমোনারি ধমনী সৃষ্টি হয় কোথায়? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মাঝখানে অবস্থিত। এটাও সেমিলুনার কপাটিকা। এই হলো মানব হৃৎপিণ্ডের কপাটিকাগুলো। কপাটিকাগুলো বই থেকে পড়ে নিলে আশা করি ভালো হবে। আমার লিখে এখানে কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট আমি বোঝানোর জন্য লিখেছি। এটা মুখস্থ করতে হবে বই থেকে যদি মনে হয়। আর আমি এখানে বলেছি কারণ ওই অ্যাওর্টা এবং পালমোনারি ধমনীর উৎপত্তি যেখান থেকে হবে এতটুকু মনে রাখলেই কপাটিকাগুলোর নাম আপনি হয়ে যাবে। শুধু ইউস্টেশিয়ান কপাটিকাটা একটু ডিফারেন্ট আছে। এই টাইপে আমরা পড়ব হৃৎপিণ্ডের রোগ ও চিকিৎসা। হৃৎপিণ্ডে সাধারণত বুকে ব্যথা দিয়ে হৃৎপিণ্ডের রোগ শুরু হয়। বুকে ব্যথা দিয়ে হৃৎপিণ্ডের রোগ শুরু হয়, বাট প্রত্যেকটি ব্যথায় যে হৃৎপিণ্ডের ব্যথা হবে এমন কোনো ধারণা নেই, অর্থাৎ এমন কোনো সুনির্দিষ্ট লক্ষণ নেই। নির্দিষ্ট লক্ষণ বোঝার মোতাবেক বোঝা যাবে। যেমন বুকে ব্যথা হয় হৃদরোগ ব্যতীত, হৃদরোগ ব্যতীত বুকে ব্যথা হয় নিউমোনিয়া, নিউমোনিয়া ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুস আক্রান্ত হয়, এই কারণে বুকে ব্যথা হয়। তারপরে আছে কস্টোকন্ডাইটিস, এটা পশুকা এবং বক্ষ পিঞ্জরের মাঝখানে প্রদাহ হয়, বক্ষ পিঞ্জরের মাঝে প্রদাহ হয়। তারপরে আছে, আমি একটু দেখি কি কি আছে একটু। হ্যাঁ, প্লুরাইসিস আছে। প্লুরাইসিস হচ্ছে এটা হচ্ছে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। ভাইরাস দ্বারা ফুসফুসের আবরণ প্রদাহ। তারপরে আছে পালমোনারি এম্বলিজম। এটা শ্রোণীদেশে, অর্থাৎ শ্রোণীদেশ থেকে যখন রক্ত জমাট বেঁধে উপরে অর্থাৎ ফুসফুসে যেতে চায়, সেখানে যে ব্যথাটা হয় সেটাকে বলা হয় পালমোনারি এম্বলিজম। এগুলো কিন্তু সরাসরি হৃদরোগ না,
কিন্তু এক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে। আমি বুকে ব্যথার চিকিৎসার জন্য এই যে ওষুধ আছে, ওষুধটা আমাদের বাসায় আছে, আমি দেখাবো এই ওষুধ কি কাজে ব্যবহার করা হয়। এখন আমরা আলোচনা করব প্রধান হৃদরোগ সমূহ। প্রধান হৃদরোগের ভিতরে আছে অ্যানজাইনা। অ্যানজাইনাকে প্রাথমিক স্তর ধরা হয় হৃদরোগের। তারপরে আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আর 3 নম্বরে আছে হার্ট ফেইলর, হার্ট ফেইলর। ঠিক আছে, প্রথমে অ্যানজাইনা দিয়ে শুরু করি। অ্যানজাইনা হচ্ছে বুকে ব্যথা। এক্ষেত্রে বুকে ব্যথার জন্য প্রয়োজনীয় চিকিৎসা আছে। বুকে ব্যথা, আচ্ছা অ্যানজাইনা নিয়ে একটু বিস্তৃত কথাই বলে দিই, তারপরে চিকিৎসায় আসি। বুকে ব্যথা 3 রকম হয়। একটি হলো সুস্থিত, অর্থাৎ সুস্থিত অ্যানজাইনা, অস্থিত অ্যানজাইনা, আর একটা হলো প্রিনজোমেটাল অ্যানজাইনা, প্রিনজোমেটাল অ্যানজাইনা। এই সুস্থিত অ্যানজাইনা যখন মানুষ পরিশ্রম করে তখন এই সুস্থিত অ্যানজাইনা ঘটে, আর এটা বিশ্রামকালে অস্থিত অ্যানজাইনা ঘটে। আর প্রিজনমেন্টাল এটা সাধারণ অ্যানজাইনা, অর্থাৎ হার্টের কোনো রোগ না, ঠান্ডা বা বিশ্রামকালে ঘটে। সুস্থিত অ্যানজাইনা কিছুক্ষণ বিশ্রাম নিলে সেরে যায়, এবং অস্থিত অ্যানজাইনা কিন্তু সারে না। এই অস্থিত অ্যানজাইনাই কারণেই মূলত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক হয়ে থাকে। প্রিজনমেন্টাল তো ঠান্ডা, এটাও স্বাভাবিকভাবেই সেরে যাবে কিছু ওষুধ খেলে। এখন এই অস্থিত অ্যানজাইনার জন্য একটি ওষুধ আছে, সেই ওষুধটির নাম হলো জিটিএন, জিটিএন ট্যাবলেট। এই ট্যাবলেটটা আমাদের বাসায় আছে, আমি এখন আনিনি, আনতে গেলে দেরি হয়ে যাবে। জিটিএন ট্যাবলেট, এটাকে বলা হয় গ্লাইসারাইড, দাঁড়াও একটু আমি দেখে নিই, টাইনাইটেট, সরি গ্লিসারাইল টাইনাইটেট, সরি ভুলে গেছিলাম, গ্লিসারাইল টাইনাইটেট বলা হয়। আমি ওষুধের নাম দেখে দেখলাম, গ্লিসারাইল টাইনাইটেট বলা হয়। এর সাথে অ্যাসপিরিন ওষুধ দেওয়া যেতে পারে। এটা 2টা ট্যাবলেট খাইলে অ্যানজাইনা কমে যায়। 2টা ট্যাবলেট খাইলে অ্যানজাইনা কমে যায়, স্বাভাবিক অবস্থায় কিছুক্ষণের জন্য অ্যানজাইনা কমে যায়। এখন অ্যানজাইনা কি কারণে হয়? অ্যানজাইনা বিভিন্ন কারণে হতে পারে, যেমন দুর্দশা, দুশ্চিন্তা, অবসাদ, বা কোলেস্টেরল, অ্যাথারোস্ক্লেরোসিসের কারণে এই অ্যানজাইনা সৃষ্টি হয়। অ্যাথারোস্ক্লেরোসিস কি? এক ধরনের প্লাক, যেখানে কোলেস্টেরল জমা হয়ে প্লাক সৃষ্টি করে, কোলেস্টেরল জমা হয়ে প্লাক সৃষ্টি করে। এই প্লাকের কারণেই মূলত বুকে ব্যথা বা অ্যানজাইনা সৃষ্টি হয়। এখন আসবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অনেক রকম হতে পারে। এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি আছে অনেকটাই, যেমন বাইপাস, স্টেনিং, এনজিওপ্লাস্টি যাকে বলা হচ্ছে, ওপেন হার্ট সার্জারি, অন পাম্প অফ পাম্প, ওইগুলো দেখাবো আমি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে স্বাভাবিক অবস্থায় নিটোকার্ড ওষুধ ব্যবহার করা হয়, নিটোকার্ড স্প্রে। স্প্রেটা আমার সামনে আছে, এই যে নিটোকার্ড স্প্রে। এই নিটোকার্ড স্প্রে জিওভার নিচে 2 চাপ দিতে হয়, জিওভার নিচে 2 চাপ। 2 চাপ দিলে স্বাভাবিক অবস্থায় বুকের ব্যথাটা কমে যায়। এখানে নিটোকার্ড স্প্রে নেই আমার কাছে, গ্লাইকোজেন আছে, এটা কি, হ্যাঁ গ্লাইকোজেন আছে। নিটোকার্ড এর একটা প্রক্রিয়ার ওষুধ, মানে একটা প্রজাতির ওষুধ। এর সাথে দেওয়া হয় জিটিএন ওষুধ, 2টা দেওয়া হয়। এর সাথে অ্যাসপিরিন তো সবাই জানি ব্যথার ওষুধ, এটা হাড়ের কাজে লাগে। অ্যাসপিরিন ওষুধ আমাদের বাসায় আছে, জিটিএনও আছে, বাট কোথায় আছে আমি এখন খুঁজতে গেলে অনেক সময় লাগবে, বাট আছে।
এই ওষুধগুলো দিলে স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ডের ইনফ্রাকশনটা বোঝা যায়। 3 নম্বরে হচ্ছে হার্ট ফেইলর। হার্ট ফেইলরের স্বাভাবিক কোনো চিকিৎসা নেই, এর জন্য একটাই চিকিৎসা, সেটা হলো অপারেশন, যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্লান্ট, মেকানিক্যাল হার্ট অথবা বাম ভেন্ট্রিকল প্রসেস, এটাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে। এক্ষেত্রে জিটিএন নিটোকার্ড ব্যবহার করা যেতে পারে, বাট ফলপ্রসূ অপারেশনটাই। এখন আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের যন্ত্রপাতি। হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ের যন্ত্রপাতি। স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ডে আমি যদি ইসিজি লিখি, ইকোকার্ডিওগ্রাম যাকে বলা হচ্ছে, ইসিজি স্বাভাবিক অবস্থায় বা প্রাথমিক অবস্থায় কোনো হার্ট অ্যাটাক আছে নাকি সেটা নিশ্চিতকরণে ব্যবহার করা হয়। প্রাথমিক অবস্থায় করা হয় কোনো হার্ট অ্যাটাক আছে নাকি। 2 করা হয় যেমন এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজ। রেজোন্যান্স কিন্তু এটা অনুরণন, প্রতিচ্ছবি যেটাকে বলা হচ্ছে, বেনজিনের যেমন পড়েছি জৈব যৌগেতে, সেইভাবে ম্যাগনেটিক রেজোন্যান্স এটা কোষ, হৃৎপ্রাচীরের যে কোষ বা টিস্যু, সেগুলোর অবস্থা কিরকম আছে সেরকম নির্ণয় করে। তারপর যদি আমি বলি ইটিটি, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট এটা করা হয় মূলত হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপের জন্য, হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণের জন্য। তারপরে টেস্ট আছে টরোপনিয়ন 1 আর টরোপনিয়ন ABMK, এটা আজমল স্যারের বইয়ের থেকে নেওয়া। টরোপনিয়ন আই 1 না তো, এটা আই হবে। টরোপনিয়ন আই হচ্ছে মূলত যে স্ট্রোক বা অ্যাটাক সেটা নিশ্চিতকরণে ব্যবহার করা হয়। অ্যাটাক নিশ্চিতকরণে, হার্টে তো অ্যাটাক হয়, স্ট্রোক হয় না। আর এমবিসি কে ব্যবহার করা হয় পূর্বে কোনো অ্যাটাক আছে নাকি, অ্যাটাক আছে কিনা সেটার জন্য এমবিসি কে ব্যবহার করা হয়। তারপরে আর কি আছে, হ্যাঁ বিএনপি লেখা হয়নি, রক্তের বিএনপি এটা রক্তে করা হয়, রক্তের বিএনপি। এটার মাধ্যমে জানা যায় যে কোলেস্টেরলের মাত্রা অথবা আরেকটা কি যেন আছে, হার্ট ফেইলর, হ্যাঁ হার্ট ফেইলরের মাত্রা জানা যায়, হার্ট ফেইলরের অবস্থা জানা যায়, হার্ট ফেইলর জানা যায় এটাতে। এছাড়াও আরো অনেক আছে, যেমন পাল অক্সিমিটার যেটা দিয়ে অক্সিজেন এবং পালসের সংখ্যা মাপে, ব্যারোসমিটার, এগুলো হৃৎপিণ্ডের নির্ণয় যন্ত্রপাতি। এটা বই আছে, আজমল স্যারের বইও আছে, আলিম স্যারের বইও আছে, টিটিপি, যেগুলোই অ্যাডমিশনের জন্য এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, এবার আমরা যাব হার্টের হার্ট সার্জারি আর হার্ট বাইপাসে যাব। হার্ট সার্জারিতে যাই প্রথমে। হার্ট সার্জারি বাইপাস তো এক না, হার্ট সার্জারিতে যাবো। হার্ট সার্জারি হয় 3 ভাবে, একটা অন পাম্প, একটা অফ পাম্প, আর একটা হলো 1 মিনিট, একটা জিনিস নিতে ভুলে গেছি। অন পাম্প, অফ পাম্প, আর একটা হলো রোবট হ্যান্ডলিং যেটাকে বলা হয়, শোনা যায়। অন পাম্প, এই ক্ষেত্রে হৃদস্পন্দন বন্ধ রাখা হয়। ব্যাখ্যায় চলে আসি। এক্ষেত্রে হৃদস্পন্দন বন্ধ রাখা হয়। এখন হৃদস্পন্দন যদি বন্ধ রাখা হয় তাহলে কিভাবে মানব দেহ হৃৎপিণ্ড কাজ করবে, অর্থাৎ রক্ত পাম্প করবে। রক্ত পাম্প যদি বন্ধ হয়ে যায় মানুষটা 1 মিনিটও বাঁচবে না। এক্ষেত্রে পালমোনারি মেশিন ব্যবহার করা হয়, অর্থাৎ
ফুসফুস মেশিন যেটাকে বলা হচ্ছে। এই মেশিনটাকে আপাতত সম্পূর্ণ রক্ত প্রবাহ অর্থাৎ রক্ত প্রবাহের কাজটা দিয়ে দেওয়া হয়। আর অফ পাম্পে হৃদস্পন্দন কিন্তু বন্ধ রাখা হয় না, হৃদস্পন্দন বন্ধ রাখা হয় না। তাহলে এক্ষেত্রে আবার সার্জারি কিভাবে হবে? এবং হৃৎপিণ্ডে রক্তও থাকবে না, এই ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়। ঔষধ ব্যবহার করে স্বাভাবিক মাত্রা থেকে কমিয়ে ফেলা হয়। স্বাভাবিক মাত্রা হতে হৃদস্পন্দন মাত্রা কমিয়ে ফেলে তারপরে সার্জারি করে। আর রোবোটিক সার্জারি তো রোবট করে, এটা ডাক্তাররা প্রসেস দিয়ে তারপরে কিভাবে করে ওটা রোবটের বিষয়। এবার আসি হার্ট সার্জারির পরে আসি হার্ট বাইপাসে। হার্ট বাইপাসে কি করা হয়? হার্ট বাইপাসে কোনো একটি শক্তিশালী বা ভালো লুমেন নেওয়া হয়, অর্থাৎ হৃৎপিণ্ড প্রাচীরে কোনো লুমেন ক্ষত হলে বা বদ্ধ হয়ে গেলে তার পাশাপাশি, অর্থাৎ যেটা সম্ভব না, যেটা দিয়ে রক্ত প্রবাহ সম্ভব না, তার পাশে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয় যাতে সুন্দরভাবে রক্ত সার্কুলেট করতে পারে। এই রক্ত সার্কুলেট করার জন্য কোনো সুস্থ অঙ্গাণু থেকে একটি সুস্থ লুমেন দিয়ে পাশে রক্ত প্রবাহের জন্য রাস্তা করে দেওয়া হয়। এই ক্ষেত্রেও বেশি বড় ছিদ্র লাগে না, কিন্তু সার্জারির ক্ষেত্রে স্টার্নাম কেটে সার্জারি করা লাগে, সেজন্য গর্তটা অনেক বড় হয়। এবার হার্ট বাইপাস গেল, তারপরে আছে আমাদের ওপেন হার্ট সার্জারি। হার্ট বাইপাস হয়েছে, স্টেনিং, এনজিওপ্লাস্টি আছে। হ্যাঁ, এনজিওপ্লাস্টিরও কয়েকটা ধরন আছে, যেমন লেজার এনজিওপ্লাস্টি, বেলুন এনজিওপ্লাস্টি, তারপরে আছে স্টেনিং। আচ্ছা, তারপরে আছে অ্যাথেরেক্টমি। আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিই। বেলুন এনজিওপ্লাস্টি, তারপরে কি বললাম, বেলুন বললাম, লেজার, তারপরে হচ্ছে অ্যাথেরেক্টমি, আর সর্বশেষ হচ্ছে স্টেনিং, সেন্টিং যেটাই বলা হয়, সেন্টিংই বলি, সেন্টিং। বেলুনের ক্ষেত্রে ক্যাথেটারের মাথায় জাস্ট বেলুন ইউজ করা হয়। ক্যাথেটারের মাথায় থাকবে, যে ক্যাথেটার থাকবে সেখানে থাকবে বেলুন, আর এখানে ক্যাথেটারে থাকবে লেজার। এখানে বেলুন আর লেজার বাদে থাকবে ঘূর্ণন, ব্লেড, এগুলো। আর সেন্টিং এ বেলুনও থাকবে, আর একটি বেলুনের চারপাশে থাকবে হচ্ছে জালকাকার বস্তু। বর্তমানে সেন্টিং প্রক্রিয়া সব থেকে ফলপ্রসূ, যেহেতু এখানে বেশি কাটাছেঁড়া করা লাগে না, অল্প একটি সরু ছিদ্র দিয়ে পুরো সার্জারি করা যায়। কিন্তু মাত্র 2% রোগীর ক্ষেত্রে এই এনজিওপ্লাস্টি অনেক অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। যাদের অ্যালার্জি আছে অতিরঞ্জক ব্যবহার করা হয়, যদিও এই ক্ষেত্রে বিশেষ অবলম্বন প্রসিডিওর ব্যবহার করেন ডাক্তাররা। অত কথাই বলবো না, এখন এই ক্ষেত্রে একটা প্রসিডিওর বলবো। প্রসিডিওরটা কি বলতে চালাম, ভুলে গেলাম তো, কি বলতে চালাম। আচ্ছা থাক, বলতে চেয়েছি ভুলে গিয়েছি, যদি মনে পড়ে পরে একদিন বলবো। থাক, এতো আমি আজকের ক্লাস, আমি আর একটু টাইপ বাদ আছে, সেটা একটু দেখায় ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে হৃৎপিণ্ডের রোগমুখ সব শেষ, হৃৎপিণ্ড শেষ। তারপরে আছে হলো মেকানিক্যাল হার্ট দেখানো হয়নি। মেকানিক্যাল হার্টে কি ব্যবহার করা হয়? লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। আচ্ছা, মেকানিক্যাল হার্ট কেন ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে জানতে হবে। মেকানিক্যাল হার্ট ব্যবহার করা হয় হার্ট ফেইলরের কারণে। হার্ট যখন ফেল করবে, অর্থাৎ মানুষ বারবার হৃদরোগে আক্রান্তই হতে থাকবে, তখন বাম ভেন্ট্রিকল যেখান থেকে রক্ত সরবরাহ করে এবং এক অ্যাওর্টা তৈরি হয়, মহাধমনী তৈরি হয়, সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে একটি বক্স ব্যবহার করা হয়। ওই বক্সের মাধ্যমে
স্বাভাবিক অবস্থায় ওই রক্ত প্রবাহ তখন করে হচ্ছে মেকানিক্যাল হার্ট, এর মাধ্যমে সে তার হৃৎপিণ্ড স্বাভাবিক অবস্থা থেকে বিরতি পায়। ঠিক আছে। এখন লিথিয়াম ব্যাটারিতে অর্থাৎ জেনারেটরের যে সেন্সর থাকে, সেন্সরগুলোকে বলা হয় হচ্ছে ইলেকট্রোড, আর যে তার দ্বারা যুক্ত থাকে সেগুলোকে বলা হয় লিড। এখানে এই আছে, একটু এগুলো করতে হবে, তাছাড়া বাদ বাকি সব কিছু আমি আলোচনা করে দিয়েছি। তো আজকের এই ভিডিও হৃৎপিণ্ডের শেষের ভিডিও, হৃৎপিণ্ড শেষ, আমার অনলাইন কার্যক্রম শেষ 2025 সালের জন্য। সবাই আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।